ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারে অনার্সের যে ডিএসসিসি 7 পেপার রয়েছে এবং পাসেদের মেজর যে ডিএসসিসি 5 পেপার রয়েছে, সেই পেপারের কিন্তু একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি কিন্তু এই দুটি পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেন অবশ্যই চেক আউট করে নাও, এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সারও অলরেডি পোস্ট করা হয়ে গেছে। তাই তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই কিন্তু নোট ডাউন করে নিতে পারো। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে কোশ্চেনের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই প্রশ্নটা, কিন্তু তোমাদের সেমিস্টারের জন্য এই প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সাজেশানে ফার্স্ট চয়েসে এই প্রশ্নটা দিয়েছিলাম। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে দিল্লি সুলতানি রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল ছিল। কুতুবউদ্দিন আইবক, যিনি আনুষ্ঠানিকভাবে সুলতান হিসেবে ক্ষমতায় এসেছিলেন, সাম্রাজ্যের কোনো দৃঢ় প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে পারেননি। তার অকাল মৃত্যুর পর সাম্রাজ্য কার্যত ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং উত্তর ভারতে রাজনৈতিক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঠিক এই সময়ে ইলতুৎমিশ কুতুবউদ্দিনের জামাতা হিসেবে সিংহাসনে আরোহণ করেন। তিনি সাহস, ধৈর্য ও সামরিক দক্ষতার মাধ্যমে এই অস্থির পরিবেশে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। তিনি শাসনের প্রথম দিন থেকেই বোঝাতে সক্ষম হন যে তিনি শুধু একজন সেনাপতি নন, বরং এক সুদূরদর্শী রাজনীতিবিদ হিসেবে সাম্রাজ্যের ভিত গড়তে চান। ডক্টর ঈশ্বরী প্রসাদ এই বিষয়ে বলেন, হি ফট এগেনস্ট হেভি অডস টু লে দ্য রিয়েল ফাউন্ডেশন অফ তুর্কিজ রুল ইন ইন্ডিয়া। প্রথম প্যারাটি বলে দিয়েছি, এবার দ্বিতীয় প্যারাটি দেখো কী রয়েছে। ইলতুৎমিশ যখন সিংহাসনে বসেন তখন চারপাশে প্রতিপক্ষের সংখ্যা ছিল অসংখ্য। দিল্লির ক্ষমতা দখলের লড়াইয়ে তাজউদ্দিন ইলদুজ, নাসিরউদ্দিন কোবাচা ও মালিক আলিমাদ খানের মতো ব্যক্তিরা সক্রিয় ছিল। তুর্কি অভিজাতদের একাংশও ইলতুৎমিশকে সমর্থন করতে প্রস্তুত ছিল না, কিন্তু কৌশলী রাজনীতি ও ধারাবাহিক বিজয়ের মাধ্যমে তিনি একে একে এই সমস্ত প্রতিপক্ষকে পরাজিত করেন ও নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। বিশেষত 1217 সালে ইলদুজকে পরাজিত করে তিনি উত্তর ভারতের নিজের আধিপত্য নিশ্চিত করেন। এই রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাকে দিল্লি সুলতানির প্রকৃত নির্মাতা হিসেবে প্রতিপন্ন করে। পরবর্তী প্যারাগ্রাফে কী রয়েছে, ইলতুৎমিশ কেবল একজন বিদ্রোহ দমন করেই থেমে থাকেননি, তিনি সাম্রাজ্য বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলা ও বিহার অঞ্চলে সে সময় সুলতানির কর্তৃত্ব ছিল কাগজে কলমে। তিনি সেখানে অভিযান চালিয়ে গৌড়, লক্ষণাবতী প্রভৃতি অঞ্চলের স্বাধীন শাসকদের পরাজিত করেন এবং দিল্লির আধিপত্য প্রতিষ্ঠা করেন। এছাড়াও সিন্ধু, রাজপুতানা, মধ্য ভারতের কিছু অঞ্চলকেও তিনি তার শাসনাধীন আনেন। এর মাধ্যমে তিনি দিল্লি সুলতানকে কেবল একটি উত্তর ভারতভিত্তিক রাজ্য নয়, বরং বিস্তৃত ভৌগোলিক এলাকা সমন্বিত একটি সাম্রাজ্যে পরিণত করেন। রমেশচন্দ্র মজুমদার সঠিকভাবেই বলেন, ইলতুৎমিশ এফেক্টিভলি টার্নড এ ফ্র্যাগমেন্টেড মিলিটারি কনকোয়েস্ট ইন্টু অ্যান অর্গানাইজড সুলতানাট। তোমরা কিন্তু এই ইংলিশ উক্তিগুলো ভালো করে বানান সহ লিখবে, ঠিক আছে? তোমরা ভুলভ্রান্তি করবে না। আমি কিন্তু একেবারে সঠিকভাবে বানানটি তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তোমরা কিন্তু এই সমস্ত ইংলিশ উক্তিগুলো এক্সামের খাতায় দেওয়ার চেষ্টা করবে, এবং এই জিনিসগুলোকে অবশ্যই কিন্তু হাইলাইট করবে, ঐতিহাসিকের নাম এবং তাদের উক্তিগুলো। এগুলো লিখলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারের মান অনেকখানি বেড়ে যায়। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে, ইলতুৎমিশ প্রশাসনিক দিক থেকেও এক অসামান্য সংস্কারক ছিলেন। তিনি ইকতা ব্যবস্থা চালু করেন। এর মাধ্যমে সামরিক অফিসারদের বিভিন্ন অঞ্চল থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হতো, কিন্তু তারা সেই জমির মালিক হতেন না। এটি ছিল এক ধরনের নিয়ন্ত্রিত বিকেন্দ্রীকরণ, যা সামরিক ও প্রশাসনিক ভারসাম্য রক্ষা করত। একই সঙ্গে তিনি দলিল লেখার পদ্ধতি চালু করেন, নগর প্রশাসনকে উন্নতি করেন এবং আদালত ও বিচার ব্যবস্থাকে কার্যকরভাবে পরিচালনা করেন। ইতিহাসবিদ আর.পি. ত্রিপাঠীর মতে, ইট ওয়াজ ইলতুৎমিশ হু গেভ দ্য সুলতানাত এ ডারেবল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। অর্থাৎ সুলতানি প্রশাসনের যে কাঠামো পরবর্তীকালে দীর্ঘদিন চালু ছিল, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ইলতুৎমিশ। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে, এক সুসংঘবদ্ধ আর্থিক ব্যবস্থার অভাব থাকলে কোনো সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয় না। ইলতুৎমিশ তা ভালো মতোই বুঝেছিলেন।
তাই তিনি দিল্লিতে সোনা ও রৌপ্য মুদ্রা চালু করেন, যথাক্রমে দিনার ও জিতল নামে পরিচিত। অর্থাৎ তার সোনা আর রূপার মুদ্রার নাম ছিল দিনার আর রৌপ্য মুদ্রার নাম ছিল জিতল। তারপর দেখো কি রয়েছে, এই মুদ্রানীতির ফলে দিল্লি সুলতানের বাণিজ্য উন্নত হয়, অভ্যন্তরীণ বাজারে স্থিতি আসে এবং রাজস্ব আদায় নিয়মতান্ত্রিক হয়। এই আর্থিক নীতির মাধ্যমে সুলতানির ভিত্তি মজবুত হয়, যা পরবর্তীকালে খলজি ও তুগলক শাসকরা অনুসরণ করেন। অর্থনীতি যা আগে আগাছোলা ও স্থানিক ছিল তা ইলতুৎমিশের আমলে হয়ে ওঠে নিয়ন্ত্রিত ও সংগঠিত। পরবর্তী বেলা দেখো কি রয়েছে, ইলতুৎমিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য ছিল আব্বাসী খলিফার কাছ থেকে স্বীকৃতি লাভ। 1229 সালে তিনি বাগদাদের খলিফার নিকট দূত পাঠান এবং তার শাসনের বৈধতা স্বীকারের আবেদন করেন। খলিফা আমির উল মোমেনিন উপাধি ধারণ করে ইলতুৎমিশ ইসলামী জগতের একটি স্বীকৃত রাজশক্তি হিসেবে মান্যতা দেন। এই স্বীকৃতির মাধ্যমে দিল্লি সুলতানি রাজনৈতিক ও ধর্মীয়ভাবে আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদা অর্জন করে। এটি ইলতুৎমিশের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে একটি বড় নিদর্শন, যা কেবল কূটনৈতিক সাফল্য নয় বরং একটি নবীন মুসলিম সাম্রাজ্যের আত্মপরিচয়ে গঠনেরও অংশ ছিল। পরবর্তী পেরে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি যে স্ক্রিনে নাম্বারটি দিয়ে রেখেছি সেই নাম্বারে যদি আমাকে মেসেজ বা কন্ট্যাক্ট করো তাহলে আমি তোমাদের এইভাবে পিডিএফ আকারে সমস্ত নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা যারা পিডিএফ আকারে নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো। পরবর্তী পেরে দেখো কী রয়েছে, দিল্লিকে একটি প্রশাসনিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করাও ইলতুৎমিশের গুরুত্বপূর্ণ কীর্তি। তিনি দিল্লিকে একটি নগর হিসেবে গড়ে তোলেন এবং সেখানে বিভিন্ন প্রশাসনিক ভবন, কেল্লা, মাদ্রাসা, মসজিদ নির্মাণ করেন। কুতুব মিনারের নির্মাণও তার আমলে সম্পন্ন হয়। দিল্লি কেবলমাত্র সামরিক ছাউনির শহর ছিল না বরং হয়ে ওঠে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এই নগরায়ণ প্রক্রিয়ার মাধ্যমে তিনি প্রশাসনের কেন্দ্রীভবন ঘটান এবং দিল্লিকে পরবর্তী সুলতানদের জন্য একটি শক্ত রাজনৈতিক ঘাঁটিতে পরিণত করেন। ইলতুৎমিশ ছিলেন সেই প্রথম ব্যক্তি দিল্লি সুলতানি যিনি উত্তরাধিকার সূত্রে সিংহাসন স্থানান্তরের প্রথা প্রবর্তন করেন। তিনি নিজের কন্যা রাজিয়া সুলতানাকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দেন, যা মধ্যযুগীয় মুসলিম শাসন ব্যবস্থায় একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত ছিল। যদিও পরবর্তীতে রাজিয়া সুলতানাকে প্রচুর প্রতিকূলতার মুখে পড়তে হয়, তবুও ইলতুৎমিশ উত্তরাধিকার সংক্রান্ত যে ধারা শুরু করেন তা পরবর্তী সুলতানদের মধ্যে জারি থাকে। এর মাধ্যমে তিনি শাসন ব্যবস্থাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেন, যেখানে রাজ্য কেবল ব্যক্তিগত সম্পত্তি নয় বরং একটি উত্তরাধিকার ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামোতে পরিণত হয়। তারপরে দেখো কি রয়েছে, ইলতুৎমিশের শাসনকালে চিহালগানি ছিল এক এক অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী অভিজাত গোষ্ঠী। এরা সুলতানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। এই গোষ্ঠী প্রথম দিকে ইলতুৎমিশকে সুলতান হিসেবে গ্রহণ করতে চায়নি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি তাদের ক্ষমতা হ্রাস করতে শুরু করেন এবং প্রশাসনের ওপর নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তিনি একদিকে কূটনীতি, অন্যদিকে কঠোরতা ব্যবহার করে এই চাহালগানিকে পরাভূত করেন। এটা চিহালগানি হবে, ঠিক আছে, চাহালগানি হয়ে যায়, তোমরা ঠিক করে নাও। তারপর দেখো কি রয়েছে, এভাবে দিল্লি সুলতানের প্রশাসনে ব্যক্তিগত প্রভাবমুক্ত এক কেন্দ্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, যা সামন্ততান্ত্রিক বিকেন্দ্রীকরণের বিরুদ্ধে ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ। তারপর দেখো কি রয়েছে, ইলতুৎমিশের রাজত্বকালে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল আক্রমণের আশঙ্কা প্রবলভাবে দেখা যায়। চেঙ্গিস খান যখন খোয়ারিজম শাসকদের ধ্বংস করে সিন্ধু সীমান্তে পৌঁছে যান, তখন ইলতুৎমিশ অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে তার সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক নিষ্ক্রিয়তা বজায় রাখেন। তিনি জালালউদ্দিন খোয়ারিজম শাহকে শরণাগত করলেও মঙ্গলদের বিরূপতা এড়াতে তার পক্ষে সামরিক সহায়তা দেননি। এর ফলে দিল্লি সুলতানি একটি ভয়ঙ্কর সংঘর্ষ থেকে রক্ষা পায়। এই মঙ্গল সমস্যা সামাল দেওয়ার ক্ষেত্রে ইলতুৎমিশের বাস্তববাদী কূটনীতি তাকে একজন দক্ষ রাষ্ট্রনায়কে পরিণত করে। ইলতুৎমিশ ভারতীয় সমাজের কাঠামো সম্পর্কে সচেতন ছিলেন এবং সেই অনুসারে ধর্মীয় নীতিও গ্রহণ করেছিলেন। তিনি নিজে একজন গম্ভীর ধর্মপরায়ণ মুসলিম শাসক ছিলেন, কিন্তু অন্ধ মৌলবাদী ছিলেন না। তিনি হিন্দু প্রজাদের প্রতি সরাসরি দমন নীতি নেননি এবং জিজিয়া কর আরোপ করলেও ধর্মীয় সংখ্যালঘুদের কেবলমাত্র তাদের ধর্মবিশ্বাসের জন্য নির্যাতন করেননি। মসজিদ, মাদ্রাসা নির্মাণ, ইসলামিক শিক্ষার প্রসার প্রভৃতি কাজ তিনি সমানভাবে গুরুত্ব দিয়ে করেছিলেন। এর মাধ্যমে তিনি ইসলামী রাজনীতির সঙ্গে ভারতীয় বাস্তবতার একটি সংগতি রচনা করেছিলেন, যা পরবর্তী শাসকের জন্য এক মডেল তৈরি করেছিল।
ইলতুৎমিশ কেবল প্রশাসনিক বা সামরিক দক্ষতাকেই নয়, সংস্কৃতি ও স্থাপত্যকলা বিস্তারের ক্ষেত্রেও অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। তার আমলে দিল্লিতে কুয়াতুল ইসলাম মসজিদ, কুতুব মিনার, মাদ্রাসা, অন্যান্য স্থাপত্য নিদর্শনের মাধ্যমে এক সাংস্কৃতিক ঐতিহ্যের সূচনা হয়। এই সমস্ত স্থাপত্য নিদর্শন কেবল ধর্মীয় কেন্দ্র নয়, বরং সুলতানির শক্তি ও ঐতিহ্যের প্রতীকও ছিল। এসবের মাধ্যমে তিনি একটি পরিশীলিত ও শহুরে মুসলিম সংস্কৃতির ভিত্তি স্থাপন করেন, যা ভারতীয় মুসলিম স্থাপত্য সংস্কৃতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে। পরবর্তী বেলা দেখো কি রয়েছে। ইলতুৎমিশ প্রশাসনে বিভিন্ন স্তরে দক্ষ ও শিক্ষিত কর্মচারী নিয়োগ করতেন। তিনি বিচার ব্যবস্থার উপর বিশেষ নজর দিতেন। কাজী ও মুহতাসেবের মাধ্যমে বিচার ও নৈতিক তদারকি চালু করেন। এছাড়া রাজকোষ, রাজস্ব আদায়, সামগ্রী নিয়োগ প্রভৃতি ক্ষেত্রে যথাযথ নিয়ম প্রবর্তন করেন। তার নিয়ন্ত্রণাধীন আমলাতন্ত্র ছিল দক্ষ ও সংগঠিত, যা দিল্লি সুলতানের কেন্দ্রীয় কাঠামোকে দৃঢ় করে তোলে। এই সব প্রশাসনিক সংস্কার পরবর্তী খলজি ও তুঘলক শাসকদের শাসন পদ্ধতির ভিত্তি হয়ে দাঁড়ায়। এই কারণে অনেক ঐতিহাসিক তাকে দিল্লি সুলতানির ব্যবস্থার আর্কিটেক্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন বলে আখ্যা দিয়েছেন। ইলতুৎমিশের মৃত্যুর পর তার কন্যা রাজিয়া সুলতানাকে সিংহাসনে বসানো ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। মুসলিম সমাজে নারীর শাসক হওয়া তখন ছিল বিরল এবং অনেকের বিরোধিতার কারণও হয়েছিল। তবুও ইলতুৎমিশ নারীকে উত্তরাধিকার মনোনীত করার মাধ্যমে শাসন ব্যবস্থাকে ব্যক্তি নির্ভরতা থেকে নিয়মভিত্তিক উত্তরাধিকারে রূপ দিতে চেয়েছিল। যদিও রাজিয়ার শাসন দীর্ঘস্থায়ী হয়নি, তবে ইলতুৎমিশ এই সিদ্ধান্তের মাধ্যমে বুঝিয়ে দেন যে তিনি কেবল তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির শাসক নন, বরং ভবিষ্যৎ সুলতানির কাঠামো নির্ধারণে সচেষ্ট রাষ্ট্রনায়ক ছিলেন। তার এই চিন্তাধারাই তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেয়। ইতিহাসে সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা সেই ব্যক্তি যিনি সাম্রাজ্যের শাসন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ রূপ দেন। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে ইলতুৎমিশ নিঃসন্দেহে দিল্লি সুলতানের আসল রূপকার। যেখানে অন্যরা শুরু করার সুযোগও পাননি, সেখানেই তিনি রাখেন স্থিতিশীল শাসনের ভিত। বিদ্রোহ দমন, রাজ্য বিস্তার, প্রশাসনিক সংস্কার, মুদ্রানীতি চালু, রাজধানী গঠন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখেছেন অগ্রণী ভূমিকা। কাগজে কলমে কুতুবউদ্দিন আইবক হয়তো সূচনা করেছিলেন, কিন্তু বাস্তবে একটি কার্যকর, সংগঠিত, দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের নির্মাতা ছিলেন ইলতুৎমিশ। তাই ইতিহাসের চোখে প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন তিনি। তাহলে সম্পূর্ণ এই কোশ্চেনের অ্যান্সারটি আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি খাতা দেখে প্র্যাকটিস করতে থাকো, কারণ এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই সেমিস্টারের জন্য। তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই অ্যান্সারগুলি তোমাদের মধ্যে শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।